আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ শিরোনামগুলো। মার্কিন নৌবহরের জন্য ফাঁদ, ইরান মোতায়েন করল 20টি ঘাদির সাবমেরিন। খামেনির নতুন কৌশলে শঙ্কিত ওয়াশিংটন। সরাসরি খামেনির পাশে দাঁড়ালেন পুতিন। ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানবাহী রণতরী স্টোইকি। ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি, তৈরি F-35। উত্তেজনা, সেনা সমাবেশ, হুমকি পাল্টা হুমকি, কোন পথে মধ্যপ্রাচ্য। ইরানে হামলার অর্থ আগুন নিয়ে খেলা, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। এবার টিপু সুলতানকে খলনায়ক বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বিজেপি। হঠাৎ কেন বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের স্পাইস জেটের ফ্লাইট? শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। মার্কিন নৌবহরের জন্য ফাঁদ, ইরান মোতায়েন করল 20টি ঘাদির সাবমেরিন। খামেনির নতুন কৌশলে শঙ্কিত ওয়াশিংটন। পারস্য উপসাগরের অগভীর পানিতে ইরান তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো একটি মোতায়েন করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনীর কমপক্ষে 20টি ঘাদির শ্রেণীর মিনি সাবমেরিন উপসাগরে সংকীর্ণ ও অগভীর জলসীমায় মোতায়েন করেছে, যা মার্কিন বিমানবাহী রণতরী গোষ্ঠীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঘাদির শ্রেণীর সাবমেরিন ইরানের তৈরি একটি অত্যাধুনিক মিনি সাবমেরিন, যা বিশেষভাবে পারস্য উপসাগরের 60 মিটারের কম গভীর পানিতে অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এর বৈশিষ্ট্যগুলো হলো রাডার এড়ানোর ক্ষমতা, অত্যন্ত ছোট আকারের কারণে প্রচলিত সেনাদের পক্ষে এদের শনাক্ত করা কঠিন, চুপিসারে অপারেশনের ক্ষমতা, ডিজেল ইলেকট্রিক ইঞ্জিনের কারণে অত্যন্ত নিঃশব্দে এটি চলাচল করতে পারে। এটি 533 মিলিমিটার টর্পেডো টিউব এবং সমুদ্র ভিত্তিক মাইন বহনে সক্ষম। ঝাঁক বেঁধে হামলার কৌশল। একসাথে 20টিরও বেশি সাবমেরিন ঝাঁক বেঁধে হামলা চালাতে পারে না, যা একটি বিমানবাহী রণতরী গোষ্ঠীর জন্য দুঃস্বপ্ন। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিনগুলো উপসাগরের অগভীর পানিতে অবস্থান নেয়। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধ ব্যবস্থা কার্যকরভাবে কাজ করতে পারছে না, কারণ এই অগভীর পানিতে সোনার তরঙ্গের প্রতিধ্বনি জটিল হয়ে পড়ে এবং ছোট সাবমেরিনগুলো সহজেই লুকিয়ে থাকতে পারে। পেন্টাগনের একটি গোপন মূল্যায়ন বলছে, এই সাবমেরিনে হুমকির কারণে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ডকে উপসাগরের গভীর অংশে অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং তাদের গতিবিধি ব্যাপকভাবে সীমিত করা হয়েছে। মার্কিন নৌ কমান্ডাররা এখন উপসাগরের অগভীর অংশে প্রবেশের আগে ব্যাপক অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার অভিযান চালাতে বাধ্য হচ্ছেন, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস ফোগলো বলেছেন, ঘাদির সাবমেরিনগুলোর হুমকি আমাদের নৌকৌশল পুরোপুরি বদলে দিয়েছে। আমরা এখন উপসাগরের অগভীর অংশে যেতে পারছি না। ইরান কার্যকরভাবে আমাদের বিমানবাহী রণতরী চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। সামরিক বিশ্লেষক ডক্টর ফারহান আক্তার বলেছেন, ইরান একই সাথে দুটি বার্তা দিচ্ছে। কূটনীতির টেবিলে তারা আলোচনায় বসতে রাজি, কিন্তু মাঠ পর্যায়ে তারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে। ঘাদির সাবমেরিনগুলো ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশলের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। এগুলো দিয়ে তারা মার্কিন নৌবহরকে উপসাগরে প্রবেশের আগেই বারবার ভাবতে বাধ্য করবে। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের প্রতিটি ইঞ্চি আমাদের নিয়ন্ত্রণে। আমাদের ঘাদির সাবমেরিনগুলো শত্রুর জাহাজের নিচে চুপিসারে অপেক্ষা করছে, শত্রুরা যেন ভুল না করে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সাবমেরিন কৌশল ভবিষ্যতের নৌযুদ্ধের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অগভীর পানিতে ছোট, সস্তা কিন্তু কার্যকর সাবমেরিনের ঝাঁক বড় নৌবহরের জন্য এমন হুমকি তৈরি করতে পারে যা আগে কখনো দেখা যায়নি। বিশ্ব এমন দেখছে, জেনেভার কূটনীতি কি এই সংকট নিরসনে সক্ষম হয়, নাকি পারস্য উপসাগর আবারও যুদ্ধের দামামায় জ্বলে ওঠে? ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানবাহী রণতরী স্টোইকি। ওয়াশিংটনের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনার পরও অব্যাহত উত্তেজনার মুখে ইরানের কৌশলগত বন্দর আব্বাস নৌ ঘাঁটিতে নোঙর করেছে মস্কোর বিমানবাহী রণতরী স্টোইকি। সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে তেহরান ও মস্কোর যৌথ নৌমহড় অংশ হিসেবে রুশ বিমানবাহী রণতরী স্টোইকি মোতায়েন হয়েছে। এতে উভয় দেশের নৌবাহিনীর স্থল ও আকাশ ইউনিট অংশগ্রহণ করে এবং সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি, কর্মক্ষম সমন্বয় উন্নত করা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়। বন্দর আব্বাসে অবস্থিত ইরানি নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চল দেশের নৌ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সামরিক ও সামুদ্রিক অংশীদারিত্ব উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। এই মহড়া পারস্য উপসাগরে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়া উভয়ের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে আসছে।
ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি, তৈরি F-35, উত্তেজনা, সেনা সমাবেশ, হুমকি পাল্টা হুমকি। কোন পথে মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম ওই অঞ্চলের সবথেকে বড় সামরিক শক্তি সমাবেশ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আসা সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছে অত্যাধুনিক F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং এর মতো স্টেলথ যুদ্ধ বিমান। ইরান যখন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের অধিকার হিসেবে দাবি করছে, ঠিক তখনই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান ও নৌবাহিনীর এই বিশাল উপস্থিতি নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। জর্ডান ও সৌদি আরবের বিমান ঘাঁটিগুলোতে F-16, F-15 এবং F-35 এর মতো বিধ্বংসী যুদ্ধ বিমান ছাড়াও পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে 13টি যুদ্ধ জাহাজ। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিপুল প্রস্তুতি নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র প্রয়োজনে দীর্ঘমেয়াদী বিমান হামলা চালানোর সক্ষমতা অর্জন করছে। এর মধ্যেই পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান ও রাশিয়ার নৌবাহিনী যৌথ মহড়া সম্পন্ন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের সম্ভাব্য হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, সত্যি হামলা ঘটলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা বড় বিপর্যয়ের মুখে পড়বে। সম্প্রতি সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন লাভরভ। সেই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। আল আরাবিয়াকে তিনি বলেছেন, এর পরিণতি ভালো হবে না। গত বছরের জুনে আন্তর্জাতিক পরমাণু শক্তি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। যেভাবে হামলা পরিচালনা করা হয়েছিল তাতে বড় ধরনের পরমাণু দুর্ঘটনার ঝুঁকি ছিল। ইরানের সম্ভাব্য হামলা ইস্যুতে সতর্কভাবে আরব এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সরকারের মনোভাব পর্যবেক্ষণ করছি বলেছেন লাভরভ। কেউই উত্তেজনা বাড়াতে রাজি নয়। সবাই বুঝতে পারছে যে এটা হলো আগুন নিয়ে খেলা করার শামিল। তাছাড়া উত্তেজনা বৃদ্ধি পেলে সাম্প্রতিক অনেক ইতিবাচক পদক্ষেপ বাতিল হতে পারে। এসবের মধ্যে ইরান এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে, বিশেষ করে সৌদি আরবের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে তাও ক্ষতিগ্রস্ত হতে পারে, সূত্র জানায় রয়টার্স। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নামকাওয়াস্তে সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। দখলদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে ভেবে গাজার বহু বাসিন্দা ফিরেছেন নিজ ভূমিতে। বাড়িঘর কিছুই অবশিষ্ট না থাকলেও ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্ন বুনছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনো মাঝে মধ্যেই ঝরছে প্রাণ। 2-1 দিন পরপরই লাশের সারিতে যুক্ত হচ্ছে 5 থেকে 10 জন ফিলিস্তিনি। এবার সেই বিধ্বস্ত ভূমিতে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যেখানে 5 সহস্রাধিক আন্তর্জাতিক সৈন্য মোতায়েন করা হবে বলেও জানা গেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষিত 20 দফা পরিকল্পনায় উল্লিখিত শান্তিরক্ষী বাহিনীর ব্যবহারের জন্য এই ঘাঁটি তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বোর্ড অফ পিসের ওয়াশিংটনে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসার ঠিক কয়েক ঘন্টা আগে এই প্রতিবেদন প্রকাশ হলো। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী এই ঘাঁটির আয়তন হবে 1400 মিটার বা 4600 ফুট বাই 1000 মিটার বা 3300 ফুট, অর্থাৎ প্রায় 350 একর। ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের 5 সহস্রাধিক সৈন্যর আবাস স্থল হিসেবে সক্ষম ঘাঁটিতে 2 ডজনেরও বেশি ওয়াচ টাওয়ার, একটি ফায়ারিং রেঞ্জ, আইএসএফ এর মিশনের জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের গুদাম এবং ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে, সূত্র জানিয়েছে দ্য হারেটস। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারের কাছে ইতিহাস কখনো পথ প্রদর্শক হিসেবে কাজ করেনি, বরং এটিকে সবসময় তারা একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যে কোনো ইসলামী বিষয় সামনে এলেই বেছে বেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তারা। মহারাষ্ট্র রাজ্যে অতীতে বিজেপি নিজেদের মজবুত ভিত এবং রাজ্যে মেরুকরণ সৃষ্টি করতে মোগল সম্রাট আওরঙ্গজেবের নাম বারবার ব্যবহার করেছে। এখন নতুন এক মোড়ে লক্ষ্যবস্তু করা হয়েছে টিপু সুলতানকে। মহীশূরের 18 শতকের এই শাসকের ইতিহাসকে এখন খুঁড়ে বের করা হচ্ছে। একই কৌশলে তাকেও খলনায়ক বানানোর চেষ্টা করছে উগ্র হিন্দুত্ববাদী এই দল। বিতর্কের সূত্রপাত হয় গত 14 ফেব্রুয়ারি। ওই দিন রাজ্যের মালেগাঁওয়ের ডেপুটি মেয়র শানে হিন্দ নিহাল আহমেদ তার কার্যালয়ে টিপু সুলতানের ছবি টাঙানোর সিদ্ধান্ত নিলে প্রতিবাদ জানায় বিজেপি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। উগ্র হিন্দুত্ববাদী দুই দলই দাবি তোলে এই ছবি সরিয়ে ফেলতে হবে। এই সিদ্ধান্তের জন্য ডেপুটি মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই দিনে কংগ্রেসের রাজ্য সভাপতি হর্ষবর্ধন সবকাল মহীশূরের এই শাসককে রাজা শিবাজির সাথে তুলনা করেন। সুলতানকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করে সবকাল বলেন, ছত্রপতি শিবাজি মহারাজের যে ধরনের বীরত্ব ছিল এবং তিনি যে স্বরাজের ধারণা প্রবর্তন করেছিলেন সেই ঐতিহ্য অনুসরণ করে এবং তার আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। সবকাল বলেন, সেই অর্থে টিপু সুলতান ছিলেন একজন মহান যোদ্ধা যিনি অসীম সাহস প্রদর্শন করেছিলেন। তিনি ছিলেন ভারতের এক অকৃত্রিম সন্তান। তিনি কখনো কোনো বিষাক্ত বা সাম্প্রদায়িক ধারণাকে প্রশ্রয় দেননি। বীরত্বের প্রতীক হিসেবে আমাদের উচিত টিপু সুলতানকে ছত্রপতি শিবাজি মহারাজ
যুদ্ধজাহাজের সমতুল্য হিসেবে দেখা। কংগ্রেস নেতা সবকালের বক্তব্যের প্রতিক্রিয়ায় উগ্রবাদী বিজেপি নেতা ও মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এই তুলনাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। ফাডনবিস বলেছেন, মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজকে সর্বোচ্চ সম্মানের আসনে রাখে। তিনি আমাদের দেবতা। যারা তাকে অপমান করার দুঃসাহস দেখাবেন তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। মুখ্যমন্ত্রী ফাডনবিসের এই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পুনেতে বিজেপির কর্মীরা কংগ্রেস দলের কার্যালয়ের সামনে সহিংস আন্দোলন শুরু করে, যেখানে পাথর ছোড়া হয় এবং এই হামলায় অন্তত আহত হয় 9 জন। ভারতের অল্প বাজেটের এয়ারলাইন স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে উড়োজাহাজ সংস্থাটির পূর্বাঞ্চলগামী কিছু ফ্লাইটকে বিকল্প রুটে চলতে হচ্ছে। এতে প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠানটির জ্বালানি খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বকেয়া এয়ার নেভিগেশন চার্জ পরিশোধ না করায় সংস্থাটির বিরুদ্ধে ঢাকা এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, আকাশসীমা ব্যবহারে বাংলাদেশের এই নিষেধাজ্ঞার কারণে স্পাইস জেটের পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলোকে বিকল্প আকাশ পথ ব্যবহার করতে হবে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাই রাইডার 24-এর তথ্য অনুযায়ী কলকাতা গুয়াহাটি ও কলকাতা ইম্ফল রুটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। এদিকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় স্পাইস জেটের ফ্লাইটগুলোকে দীর্ঘপথ ঘুরে বিকল্প রুটে চলতে হচ্ছে। বাংলাদেশের নিষেধাজ্ঞা ও ঘুরপথে চলাচলের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প দূরত্বের পূর্বাঞ্চলীয় রুটে সময় ও জ্বালানি সাশ্রয়ের জন্য ওভারফ্লাইট অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশি আকাশসীমায় স্পাইস জেটের ফ্লাইট নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এ বিষয়ে স্পাইস জেটের এক মুখপাত্র জানিয়েছেন, সমস্যা সমাধানে বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। মার্কিন নৌবহরের জন্য ফাঁদ ইরান মোতায়েন করল 20টি ঘাদির সাবমেরিন। খামেনির নতুন কৌশলে শঙ্কিত ওয়াশিংটন। সরাসরি খামেনির পাশে দাঁড়ালেন পুতিন। ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানবাহী রণতরী স্টোইকি। ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি, তৈরি F-35। উত্তেজনা, সেনা সমাবেশ, হুমকি পাল্টা হুমকি। কোন পথে মধ্যপ্রাচ্য? ইরানে হামলার অর্থ আগুন নিয়ে খেলা, ট্রাম্পকে সতর্কবার্তা রাশিয়ার। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ডোনাল্ড ট্রাম্প। এবার টিপু সুলতানকে খলনায়ক বানানোর চেষ্টায় হিন্দুত্ববাদী বিজেপি। হঠাৎ কেন বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের স্পাইস জেটের ফ্লাইট? এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।